টার্গেট ওপরে। তুমি সারা রাজ্যে ডিস্টার্ব করো তোমার হারানোর জন্য। ডায়মন্ড হারবারের হাত থেকে তোমাকে হারিয়ে কালীঘাটে পাঠাবো, দিল্লি যাব। টার্গেট বড়। কি করেছিলেন? 2 বছর পরে ওনার নামে এফআইআর হলো। সেটা এফআইআর করে ক্ষান্ত হয়নি। তার কিছুদিন পরে দেখলাম একটা বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে সেটাও তুলে নিল। ভাবতে পারছেন তো আপনার আমার দলিত আদিবাসীদেরকে এরা কি নজরে দেখে? কি অভিযুক্ত ছিল, কি অন্যায় করেছিল, তুলে নিল সিকিউরিটিটা। আজকের এখানে আপনার বাদুড়িয়াতে বড় বড় নেতা, বড় বড় ভাষণ, আমার দাদা সৈনিক, আমি দিদির সৈনিক, সব আছে। আমি শুধু ওই দাদা দিদিকে বলবো, ওর যে নেতা আছে, একটা কথা বলো তো শুধু, বাদুড়িয়ায় যে ওয়াকাফ প্রপার্টিগুলো আছে সরকার কবে উদ্ধার করবে? এতটুকু কথা বলতে পারবে? তোমার এখানে একটা কে বড় নেতা আছে না, পুলিশকে নিয়ে খুব মস্তানি করে? পুলিশ ছাড়া তো ব্যাটা জিরো। ওর নাম নিয়ে হচ্ছে কেন ভাই? আমাদের লড়াই মমতা ব্যানার্জির সাথে, পাড়ার ফোচকের নাম মনে নেবে তোমরা? সত্যি ভাই, নাম কেন নিচ্ছ? লড়াই তোমাদের মমতা ব্যানার্জির সাথে। মমতা ব্যানার্জি তোমাদের নেতার নাম নিচ্ছে যখন, ভাবছো কেন তুমি আবার পাড়াতে আসছো কেন? সব সময় নজর ওপরে রাখতে হবে। ঝান্ডা কোথায় আছে? ওপরে। নজর ওপরে, নজর নিচে না। টার্গেট ওপরে। তুমি সারা রাজ্যে ডিস্টার্ব করো তোমার হারানোর জন্য। ডায়মন্ড হারবারের হাত থেকে তোমাকে হারিয়ে কালীঘাটে পাঠাবো, দিল্লি যাব। টার্গেট বড় জায়গায় রাখবে একদম। ছোট ছোট নেতাদের নাম নিচ্ছ কেন কামাকাই? তো ওই নেতার উদ্দেশ্যে বলছি, উনি একটা ভ্যালিড কথা বলুক যে দিদিমণি 2,500 টাকার ইমাম ভাতাতে ইমামদের পোষায় না। আপনি বলেছিলেন ইমামদেরকে 2 কাঠা না 3 কাঠা জায়গা দেবো, বাড়ি বানিয়ে দেবো, ইমামদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেব। আমার এখনো মনে আছে, আমি ভুলে যাইনি, হয়তো আপনারা ভুলে যেতে পারেন। এটা বলেছিলেন মাননীয়া। তা দিদিমণি ওটা কবে করবেন? এটা বলার সাহস আছে? আমি বলছি ওনার সাহস নাই, সাহস নাই, সাহস নাই। মিডিয়ার সামনে উনি যদি আজকে বলে, যতক্ষণ না পর্যন্ত কালীঘাটে খবর চাই পথ থাকবে, কালীঘাটে গেলে পথটা কেড়ে নেব না। আপনি আবার কিসের নেতা বুঝতে পারছেন না? অনেকে বলেন আমি এর পক্ষে নয়, যে দুর্গাপুজোতে 70 দিয়েছো ঈদে দাও, আমি এর পক্ষে নই ভাই। এই কম্প্রোমাইজের আমি পক্ষে নয়। কিন্তু উনি যদি এ কথা মুখে ভুলেও বলে ফেলে একবার, পদ থাকবে তো? পদ তো থাকা দূরের কথা, ওই বিধায়কের যদি পদ সিকিউরিটি তুলে না, একে দেবেন জেলের মধ্যে ভরে দেবে। এ আবার নেতা? যাক, বলছি ভাবুন আজকে আমরা কোন সমাজ ব্যবস্থায় বসবাস করছি, কাকে আমরা ভরসা করছি, ভরসা কাকে করছি একটু ভাবুন। শেষ কথায় যে সৌজন্যতার রাজনীতি করবেন, মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। আপনারা বকটুয়ে দেখুন, মারা গেল বুথের লোক, প্রথম ভাদু শেখ বুথের লোক মারা গেল, হত্যাযজ্ঞ চললো, বুথের লোক মরল, পুলিশ আসলো, বুথের লোক অ্যারেস্ট হলো। পরে কি দেখলাম সিবিআইয়ের হাতে যে মারা গেল সেও বুথের লোক, এখনো যারা জেল কাটছে বুথের লোক। আর কিন্তু বকটুয়ে ঘটনার পরে কি বলেছিল? বকটুয়ে ঘটনার পরে কি বলেছিল অনুব্রত মণ্ডল? টিভি বাস্ট করে মারা গিয়েছে। আর মমতা ব্যানার্জি বকটুয়ে গিয়ে কি বললেন? যে পুলিশকে যদি ঠিক সময়ে, বকটুয়ে কি বললেন? আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না। তাহলে আনারুল পুলিশকে আটকেছে বলে এই ঘটনা ঘটেছে। তাহলে অনুব্রত মণ্ডল বা মমতা তৃণমূল দল পুরো দায়টা ঝেড়ে নিল সুকৌশলে। বুঝতে পেরেছেন? আনারুলের উপর চাপিয়ে দিল। আপনাদের এলাকায় আনারুলের মতো আছে, আনারুলের মতো আছে, দাদা দিদির কথা শুনে হই হই করছে। আনারুলের মতো যখন ফেসে যাবে, দাদা দিদি কেউ আর পাশে থাকবে না। তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি, পাড়ার যে চালানা আটানার নেতা আছো, দাদা দিদির কথা শুনে, দাদা দিদির কথা শুনে যারা আমাদের কর্মী সমর্থকদেরকে ডিস্টার্ব করছো বা মিথ্যা কেস খাইয়ে ডিস্টার্ব করছো, তারা প্রস্তুত থাকো। আমি আমাদের কর্মী সমর্থকদের জন্য বারাসাত কোর্টে যেতে পারি, বসিরহাট কোর্টে যেতে পারি, প্রয়োজনে হাইকোর্টে যে জামিন করাবো, প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমি আমাদের কর্মী সমর্থকদের জামিন করাবো। কিন্তু এটা কানে ঢুকিয়ে রাখো, আমরা আইএসএফ বা নওশাদ সিদ্দিকী ছাড়া ছেলে নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। আজ নয়, 2 নয়, 2 বছর নয়, 5 বছর পরেও আমার এই ভাইকে আমি নির্দোষ প্রমাণ করানোর পরে এই ভাইকে দিই তোমার নামে মানহানি কেস করব। হয় টাকা দেওয়ার জন্য মানহানির, নাহলে জেল খাটার জন্য প্রস্তুত থাকো। কোনো দাদা দিদি তখন আমার কেসটাকে আটকাতে পারবে না। এখন খুব ভয় দেখিয়ে কেস করাচ্ছে না, কেস কাটছো, আমি কিচ্ছু বলিনি, তাও জামিন করাবো।
মিথ্যা কেস কদিন টিকবে ভাই? ডিগ্রি তো পাবে একদিন না একদিন, খালাস তো কেসটা হবে 2 বছর 3 বছর পরে। তখন আমার যে ভাইকে ডিস্টার্ব করেছো সেই ভাইকে দিয়ে ওই 4 আনা 8 আনা নেতার কিন্তু ঘুম হারাম করে দেবো আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এখন আনারুলের পাশে দল আছে? আনারুল তো আপনার এলাকায় যে কার একটা নাম নিচ্ছে না ওই ধরনেরই নেতা, বরঞ্চ ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, বুঝতে পারছো না? তো এখানে যিনি তুমি নেতা বলছো এই নেতা হচ্ছে আনারুল গোছের নেতা। তো এই আনারুল গোছের আজকে পাশে দল নাই, তো এখানকার নেতার উদ্দেশ্যে বলবো রাজনীতি করুন, সৌজন্যতার রাজনীতি করুন। আপনি একটা বড় রক্তদান শিবির না কি করতে চেয়েছিলেন, 2500 হয়েছিল রক্তদাতা, বলতে হয় আমরা আরো 500 দিয়ে আপনাকে রেকর্ড আমরাই করিয়ে দিতাম, অসুবিধা কি আছে? কিন্তু হুমকি চুমকি দিয়ে বেশি দিন চলে না হুমকি চুমকি। যেটা বলছিলাম সৌজন্যতার রাজনীতি করবেন, ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না ভাই। আমি প্রত্যেকটা রাজনীতি নেতাদের বলবো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কত বড় বড় কথা মমতা ব্যানার্জি বলছে, আর বিধানসভায় চা খাওয়াচ্ছে, বুঝতে পারছেন না? দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে আছে এসি রুমে। পার্থ চ্যাটার্জি যখন জেলে যায়নি তার আগের কথা বলছি, সুজন চক্রবর্তী আরো তৃণমূল বিজেপির নেতারা এক জায়গায় এসি রুমে বসে থাকতে পারছে। কেন বাদুড়িয়াতে ইছামতির ওপরে ব্রিজের দরকার এই দাবি নিয়ে কেন সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি একসাথে রাস্তায় আন্দোলন করতে পারছে না? ভাগ করে রেখে দিয়েছে, তুই বিজেপি, তুই সিপিএম, তুই কংগ্রেস। আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি রাজনীতির ক্ষুদ্র স্বার্থের চরিতার্থে না গিয়ে এই স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনারা মানুষ হিসাবে ইছামতির ওপরে ব্রিজ চাই, সব মানুষ একসাথে আন্দোলন করুন। আপনাকে বলছি 6 মাসের মধ্যে দেখবেন আপনাদের এখানে কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ শুরু হতে দেবে না বলি তুই তৃণমূল, তুই বিজেপি, তুই আইএসএফ, তুই কংগ্রেস একে অপরের সাথে মিলতে পারবি না। আজকে আইটিআই কলেজ তুলে নিয়ে যাওয়ার সাহস পেত না যদি এক থাকতো, তাই তো নাকি? তুলে নিয়ে চলে গেছে তো নাকি? হ্যাঁ, এখনো হয়নি তো, সেটাই বলছি তো। নেই কেন হয়নি? মানুষের ডিমান্ডটা একসাথে উঠছে না। তাই আপনাদের বলবো, জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় রেশন দুর্নীতিতে জেলে আছে, তার দলেরই একজন এমপি বলেছেন ওটা জ্যোতিপ্রিয় বাবুর বিষয়, জ্যোতিপ্রিয় বুঝে নেবে। আপনার পাড়ার যে তৃণমূলের 4 আনার নেতারা এখন হই হই করছে, ফেসে গেলে দল পাশে দাঁড়াবে তো? হ্যাঁ, তাই মাইকের আওয়াজ যাচ্ছে, অনেকে শুনছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এই কটা বাজে? বাইরের মাইকটা অফ করে দাও, আর সম্ভব নেই কৃষকদের জন্য। পরে আসবো তো, একবারই সব বলে দিলে পরে আর বক্তব্য দেওয়ার কিছু পাবো না, বলবে এক বক্তব্য ভাইজান বারবার বলছে। বলো তো, যেটা বলছিলাম আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ক্ষতিগ্রস্ত কারা হয়? বুথ লেভেলের মানুষেরা। জয়নগর দেখুন কি হলো, বুথের নেতারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। দেখো যে ঘটনাটা ঘটেছে সবটাই দুঃখজনক। তৃণমূলের লোককে গুলি করে মেরেছে, সেটাকে আমি ধিক্কার নিন্দা জানিয়েছি, পুলিশকে বলছি যে ওটাকে দ্রুত তদন্ত হোক, সর্বোচ্চ শাস্তি দিক, চাই আমডাঙ্গা পর্যন্ত সবটাই। আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক, যে যার যেটা ভালো লাগবে পার্টি করবে। তো আমি আপনাদের কাছে একটা কথা অনুরোধ রেখে যাচ্ছি, আজকের পর থেকে আইএসএফ, আমি আইএসএফের আমি নেতা জেলার নেতা তাপসদা আছে, কুতুব ভাই আছে, মুসা আছে, এখানকার যারা নেতা আছে, মামনুল আছে, আরও যারা আছে, যাদের নেতৃত্বে এরা সব আছে, আরও আছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি, বুথের লোক আপনারা কোনো সময় আমার ফোন আসবে না, তার উদাহরণের জন্য বলছি। আমি বললাম ও অমুক ডিস্টার্ব করছে, তৃণমূলের অমুক পার্টি, ওটা একটু দেখে দে তো, আমি বুঝে নেব। আপনারা আমাকে উত্তর দেবেন, ভাইজান আপনি এসে বউনি করুন, আমরা শেষ করব। উত্তর দিতে পারবেন তো? দেখবেন নওশাদ ভাইজান আসবে না, কারণ জানে কেস খেতে হবে, পাসপোর্ট নিয়ে ঝামেলা হবে, ভিসা নিয়ে ঝামেলা হবে, আমার বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে ঘুচে যাবে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, আমি লড়াইয়ে যাব না। আমি ফোন করে কি বলছি, অমুক করো, যদিও বলি না, আমি উদাহরণের জন্য বোঝানোর জন্য বলছি। ঠিক একইভাবে ভাই একটু আসতে, ভাই এই চুপ করো না, তোমরা মেম্বার যে তোমরা কথা বলে ফেলো, আর একজন কথা বলো না, এতজন বকছো কেন? হ্যাঁ, অসুস্থ, এতজন কথা বললে ওনার ব্রেনে চাপ পড়ে যাবে। রক্তদান শিবিরে একটা দুটো এই ধরনের অসুস্থ, এটা কমন ব্যাপার, অসুস্থ নয়, এটা মানসিক চাপে পড়ে যায়। কিছুক্ষণ 10 মিনিট ওকে একটু 10-5 মিনিট পরে ও চাঙ্গা হয়ে যাবে। ওটাকে নিয়ে যদি আমরা গ্যাঞ্জাম করি, সবাই এসে দেখতে আসবে কি হলো। যেটা বলছিলাম, তো আইএসএফেরও যদি কোনো নেতৃত্ব আপনাদের আইএসএফের কর্মীদের বলে ওটা কর, বুঝে নেব, উত্তর কি দেবেন? সাহেব আপনি এসে শুরু করুন, আমরা শেষ করব। দেখবেন সাহেব আর আসবে না। ঠিক একইভাবে তৃণমূলী বন্ধুদের বলছি,
কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কোনো দাদা দিদি যদি বলে পুলিশ বুঝে নেব, তুমি এটা করো ওটা করো, সেই দাদা দিদিকে আপনারা বলবেন, তৃণমূলী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বুথের লিডারদের উদ্দেশ্যে বলছি, দাদা এসে আপনি বউনি করুন, আমি বাকি 11টা দিয়ে 1 ডজন করে ছেড়ে দেব। বুঝতে পেরেছেন তো? সে দাদা দিদি আসবে না। সে দাদা দিদি জানে আসলে কি হবে, আমার মেয়ে অস্ট্রেলিয়াতে পড়ে, সিডনিতে, আমার ছেলে বিদেশি ইউনিভার্সিটিতে পড়ে, আমি মাঝে মধ্যে যাই, আমার মেয়ে ছেলে কেস খেয়ে যেতে পারে, আমি সব লড়াইয়ে যাব না। দেখবেন লড়াই বন্ধ হয়ে যাবে। ও যত লড়াই ভূতের লোকেরা করবে, ভূতের লোকেরা মারবে, মার খাবে, বসিরহাট কোর্ট আর থানা আর বাড়ি করবে, আর বাবুরা এসি রুমে বসে থেকে শুধু চাবুক ঘুরাবে। ওদিন বন্ধ করতে হবে। মারামারি হানাহানি আমাদের হলে চলবে না। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছি, রাজনীতি করতে এসেছি, সংবিধানকে প্রাধান্য দিয়ে রাজনীতি করব, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য এসেছি, মানুষকে মারার জন্য নয়, মানুষকে সহযোগিতা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করবেন, মারামারি হানাহানি থেকে আপনারা বিরত থাকবেন।